আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 ও 26 ব্যাচের শিক্ষার্থীগণ। আজকে আমি তোমাদের সাথে আছি আব্দুল হান্নান এবং আমি তোমাদের সাথে ভেক্টরের বেসিক ক্লাস নিয়ে আজকে আলোচনা করব। আমরা অনেক নতুন নতুন কিছু জানবো এবং আমরা খুব সুন্দরভাবে এই টপিকগুলোকে যতটুকু পারা যায় যথেষ্ট সহজভাবে আমরা বুঝে নিব। তো আজকে আমাদের টপিকগুলো এখানে সাজানো আছে। আমরা প্রথমে রাশি নিয়ে আলোচনা করব, স্কেলার ও ভেক্টর রাশি নিয়ে আলোচনা করব, কি কি তা নিয়ে আলোচনা করব এবং কিছু বেসিক ভেক্টর যাদের সম্পর্কে আমাদের জানতে হয়, যাদের সম্পর্কে আমাদের পড়তে হয় এবং যাদের সম্পর্কে না জানা ছাড়া আমরা অনেক টপিকের অনেক সমস্যায় পড়ে যাই। তো সেই টপিকগুলো আমরা জানবো এবং মোস্ট ইম্পর্টেন্ট দুইটা সূত্র, ত্রিভুজ সূত্র আর সামান্তরিক সূত্র জানবো এবং সর্বশেষে আমরা স্কেলার ও ডট গুণের অঙ্ক করে আজকে ক্লাস সমাপ্ত করব। তো শুরুতেই তোমাদেরকে অনেক অভিনন্দন। তোমরা যারা এখন কলেজে ভর্তি হয়েছো তাদের নতুন জীবনের নতুন পদার্পণে ফিজিক্সের সাথে তোমাদের সাথী হয়ে আমিও খুব আনন্দিত এবং উচ্ছ্বাসিত। তাই আজকে আমরা আমাদের কথা না বাড়িয়ে ক্লাসের টপিকে আমরা আলোচনা শুরু করি। শুরুতে আমরা রাশি আলোচনা করব। এই ভৌত জগতে যত কিছু পরিমাপ করা যায় সকল কিছুকে রাশি বলে। খুব ছোট কাল থেকেই আমরা সেটি জানি এবং রাশি মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। আমরা অনেকেই জানি আবার অনেকে নাও জানতে পারি যে স্কেলার রাশি বলতে সেই সমস্ত রাশিকে বোঝানো হয় যে সমস্ত রাশিকে শুধু মান দিয়ে প্রকাশ করা যায়, তাদের জন্য কোনো সুনির্দিষ্ট দিকের প্রয়োজন হয় না। তো ভেক্টর রাশি হলো সেই সমস্ত রাশি যে সমস্ত রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়। আমরা স্কেলার রাশি হিসেবে কিছু সংখ্যক রাশিকে জানি, যেমন দৈর্ঘ্য, সময়, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ এবং তড়িৎ প্রবাহ। আর ভেক্টর রাশি হলো সেই সমস্ত রাশি যাদেরকে প্রকাশ করতে দিক প্রয়োজন হয়। আমরা জানি দিক প্রয়োজন হয় এই সমস্ত রাশিগুলো মূলত ভেক্টর রাশি এবং এই সমস্ত রাশির মধ্যে খুবই পরিচিত হলো আমাদের কাছে বেগ, সরণ, ত্বরণ। এগুলো আমরা 9-10 থেকে জানি, তবে ইন্টার লেভেলে আমাদের এমন কিছু ভেক্টর রাশি সম্পর্কে জানতে হবে যে সমস্ত ভেক্টর রাশি আমরা পূর্ব পরিচিত নই। সেই সমস্ত ভেক্টর রাশির একটা কমন পয়েন্ট হলো ভ্রামক। যত কিছুর ভ্রামকই আমি পাবো সেই সমস্ত ভ্রামক ভেক্টর রাশি। তো সব জিনিসের যেরকম ব্যতিক্রম থাকে সেরকম এই ভ্রামকেরও একটা ব্যতিক্রম আছে। শুধুমাত্র জড়তার ভ্রামক এটি হলো আমাদের ভেক্টর রাশি নয়, এটি স্কেলার রাশি। জড়তার ভ্রামক কি তা এই মুহূর্তে প্রশ্ন করলে তার সরাসরি উত্তর এখন দেওয়া সম্ভব না, কারণ জড়তার ভ্রামক কি আমাদের নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারের একটা টপিক, যেটা আমরা তখন বুঝবো। তবে আপাততর জন্য আমরা ভেক্টর হিসেবে জানি হলো যত ভ্রামক আছে, ভ্রামক বলতে এখানে বলের ভ্রামক, আরো অনেক ভ্রামক আছে। তো যতই ভ্রামক দেখবো জড়তার ভ্রামক ব্যতি রেখে সমস্ত ভ্রামককে আমরা বলবো হলো ভেক্টর রাশি। আর ভেক্টর রাশির মধ্যে তাদের প্রকাশের ক্ষেত্রে সেই সমস্ত রাশি, যেমন বলের ভ্রামককে টর্ক বলে, সেই সমস্ত রাশির মাথার উপর একটা তীর চিহ্ন নির্দেশ করতে হয় যে টর্ক কোন দিকে ক্রিয়াশীল। বলের ভ্রামক, অন্যান্য যে সমস্ত ভ্রামক, সকল ভ্রামকের উপর এই তীর চিহ্ন দেওয়া হলেও জড়তার ভ্রামক যেটা, তার উপর জড়তার ভ্রামককে আই দিয়ে প্রকাশ করে, এটার উপর কোনো তীর চিহ্ন দেওয়া হয় না, কেননা এটি একটি স্কেলার রাশি। তো এখন আমরা জানবো ভেক্টর রাশির প্রকাশ। ভেক্টর রাশিকে মূলত চার ভাবে প্রকাশ করা হয়। কোনো একটা ভেক্টর এ হলে এই ভেক্টরের উপর তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা যায়, অথবা এ ভেক্টরের নিচে একটা দাগ দিয়ে প্রকাশ করা যায়, অথবা চাইলে এ ভেক্টরকে প্রকাশ করার ক্ষেত্রে এর উপরে একটা দাগ দেওয়া যায়। এখানে তীর চিহ্ন ইউজ করছি, এখানে আমরা একটা দাগ ইউজ করেও আমরা প্রকাশ করতে পারতাম। অথবা আরো একভাবে ভেক্টর রাশিকে প্রকাশ করা হয়, সেটা হলো এক পাশে আমরা বোল্ড করে দিয়ে যদি কোনো একটা অক্ষর বড় হাতে লিখি,
তা দ্বারাও আমার ভেক্টর রাশি প্রকাশ করা হয়। আর ভেক্টর রাশিকে সাথে আমরা একটা জিনিস জেনে নিব যে শুধুমাত্র একক ভেক্টর প্রকাশের জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়, অর্থাৎ একক ভেক্টর প্রকাশের জন্য একই সাথে ছোট হাতের অক্ষর ইউজ করতে হয়, আবার এই তীর চিহ্ন দিয়ে একক ভেক্টর নির্দেশ করা হয়, অর্থাৎ এই জিনিসটা দিয়ে আমরা শুধু একটা দিক নির্দেশ করতে পারি যে এটার দিকটা হলো এদিকে। আর একক ভেক্টর ইউজ করার ক্ষেত্রে আমরা এটা ইউজ করব। এছাড়া বাকি চারটা ক্ষেত্র হয় আমরা তীর চিহ্ন ইউজ করব, অথবা নিচে দাগ ইউজ করব, অথবা উপরে দাগ, অথবা এক পাশে বোল্ড করে আমরা ভেক্টর রাশিকে প্রকাশ করব। একক ভেক্টর, আমাদের পরবর্তী টপিকটা আমরা যেটা জানবো সেটা হলো একক ভেক্টর কাকে বলে। একক ভেক্টর হলো যে ভেক্টরের মান এক, অথবা এককে আমরা অনেক সময় এককও বলি, এক বা একক, তাকেই একক ভেক্টর বলে। একক ভেক্টরকে একটু আগেই দেখাইছি তোমাদেরকে, এভাবে প্রকাশ করতে হয়, ছোট হাতের অক্ষর, তার উপর একটা বাঁকা করে তীর চিহ্ন, অনেকটা আরবি জজমের মতো ইউজ করা হয়। প্রত্যেকটা একক ভেক্টরের মানই সবসময় এক হবে। এখন একক ভেক্টরকে শুধু এভাবেই প্রকাশ করা যায় বা যার মান একক সবগুলোকে আমরা একক ভেক্টর বলবো তা না, তাছাড়া আরেকভাবে একক ভেক্টর হতে পারে। সেটা হলো কোনো একটা ভেক্টর, ধরো এ একটা ভেক্টর, এই এ ভেক্টরটাকে যদি এ ভেক্টরের মান দিয়ে ভাগ করা যায়, আচ্ছা এটাও উল্লেখ করা যায় যে এ ভেক্টরের মান কিভাবে প্রকাশ করা হয়। এ ভেক্টরটার সামনে পিছনে যদি আমি দুইটা লম্বা লম্বা ডান দিয়ে টেনে মডুলাস ইউজ করি, সেটা এই ভেক্টরটা এ ভেক্টরের মান নির্দেশ করতেছে, এটা এ ভেক্টরের মান নির্দেশ করতেছে, এ ভেক্টরের মান। কোন একটা ভেক্টরকে যদি আমরা মডুলাস দিয়ে আইডেন্টিফাই করি তাহলে সেই ভেক্টরটার মান নির্দেশ করে। তাহলে কোন একটা ভেক্টরকে যদি আমরা সেই ভেক্টরেরই মান দিয়ে ভাগ করি তাহলে আমরা যা পাবো সেটিও একটি হলো একক ভেক্টর। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে একক ভেক্টর আরেকটা সংজ্ঞা আমরা লিখতে পারি, কোন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। এই গেল আমাদের একক ভেক্টর টপিক। এবার এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা এখন দ্বিতীয় টপিকে আগাবো। এটা যদি আমার হয় এক্স অক্ষ, এটা যদি আমার হয় ওয়াই অক্ষ, আর এটা যদি আমার কোন একটা বিন্দু হয়, আর এটা আমি ধরে নিতেছি আমার মূল বিন্দু ও সেন্টার পয়েন্ট, তাহলে আমার অবস্থান ভেক্টরটা হলো মূল বিন্দু থেকে কোন যে বিন্দুকে আমি নির্দেশ করতে চাইতেছি সেই বিন্দুর পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্বটা যেই ভেক্টরের মাধ্যমে আমি নির্দেশ করতে পারি তাকেই আমি বলতেছি অবস্থান ভেক্টর। অর্থাৎ কোন একটা বিন্দুর অবস্থান, কোন একটা বিন্দু মূল বিন্দুর সাপেক্ষে কোন দিকে আছে, কত দূরত্বে আছে, একই সাথে দুইটা জিনিস, দূরত্ব একটা মান, আবার কোন দিক সেটা প্রকাশের জন্য আমার দিক লাগতেছে। তাহলে মান এবং দিক যে সমস্ত জিনিসের জন্য লাগে, যে সমস্ত রাশির প্রকাশের ক্ষেত্রে লাগে, তাদেরকে আমরা যেহেতু আমরা ভেক্টর রাশি বলি, সুতরাং আমার এখানে অবস্থান ভেক্টরটা হলো, এটাকে আমি এ দিয়ে প্রকাশ করি, অবস্থান ভেক্টর আরটা হবে ও এ ভেক্টর, ও এ ভেক্টর। আর ও এ ভেক্টরটা কি, মূল বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থানের যে দূরত্ব সেটা এবং এ বিন্দুর অবস্থানের যে দিক সেটা একই সাথে ও এ ভেক্টর দিয়ে নির্দেশ করা হইতেছে, আর সেটাকে আমি বলতেছি হলো একক ভেক্টর, দুঃখিত, সেটাকে আমি বলতেছি হলো অবস্থান ভেক্টর। তাহলে আমরা অবস্থান ভেক্টর টপিকটা এই পর্যন্তই রাখি। এখন আমরা আলোচনা করব ত্রিমাত্রিক দিক বিন্যাস ও আয়ত একক ভেক্টর নিয়ে। তো ত্রিমাত্রিক দিক বিন্যাস কি সেটা সম্পর্কে আমরা একটু জানি।
যে এতদিন আমরা যখন 9-10 লেভেলে ছিলাম ততদিন আমরা জেনেছি যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এই দুইটা অক্ষের সাপেক্ষে আমরা যে কোনো বিন্দুর অবস্থান, যে কোনো বিন্দুর ভেক্টর সবকিছু প্রকাশ করতাম। তবে যখন ইন্টারমিডিয়েট লেভেলে একটি স্টুডেন্ট উঠে তখন তার দুইটা স্থানাঙ্ক ব্যবস্থা ইউজ করে একটা প্রকৃত জিনিসের অবস্থান জানার ক্ষেত্রে অনেক অসুবিধা হয়। তো প্রত্যেকটা অবস্থানে আমরা যেই সমস্ত অবস্থানে অবস্থান করি না কেন প্রত্যেকটা ক্ষেত্রে আমরা একটা ত্রিমাত্রিক দিক বিন্যাসের সাপেক্ষে আমাদের অবস্থানটা থাকে। তো ত্রিমাত্রিক দিক বিন্যাসটা কি? এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং আরেকটা অক্ষ বার, এটাকে ওয়াই অক্ষ তখন দেওয়া হয় না, ওয়াই অক্ষ তখন এটাকে দেওয়া হয় আর এটাকে জেড অক্ষ হিসেবে প্রকাশ করা হয়। তো ত্রিমাত্রিক দিক বিন্যাসের এই উদাহরণটা আমাদের কাছে একটু হেবিজিবি মনে হয়, তবে আমরা যদি বাস্তবে একটা উদাহরণ দিই সেটা হলো আমাদের ঘরের যে কোণাগুলো থাকে সেই কোণাগুলো যদি আমি খেয়াল করে লক্ষ্য করি, একটার অবস্থান হলো উলম্বর দিকে, আরেকটার অবস্থান আমাদের এদিকে হয় এবং আর একটা দিক আমরা এদিকে পাই। অর্থাৎ আমাদের উলম্ব দিকে একটা দিক থাকে, ঘরের ডান পাশে একটা দিক থাকে এবং বাম পাশে একটা দিক থাকে। আমরা যদি ঘরের প্রত্যেকটা কোণার দিকে লক্ষ্য করি প্রত্যেকটা কোণে এরকম একটা ত্রিমাত্রিক দিক বিন্যাস আছে। আর আমরা ঘরের যেই অবস্থানে যেই স্থানে অবস্থান করি না কেন সেই স্থানের অবস্থানটা আমাদের এক্স অক্ষের সাপেক্ষে সামান্য একটু দূরত্ব অতিক্রম করে, এই বরাবরে জেড অক্ষের সাপেক্ষে একটু দূরত্ব অতিক্রম করে, আবার ওয়াই অক্ষের সাপেক্ষেও সেটা একটা দূরত্ব নির্দেশ করে। অর্থাৎ আমরা যে অবস্থানেই থাকি তার তিনটা অক্ষ বরাবরে কোনো না কোনো একটা দূরত্ব আমরা অতিক্রম করে অবস্থান করি। তো এখন ঠিক ভেক্টর প্রকাশের ক্ষেত্রেও এরকম যে কোনো একটা অবস্থান ভেক্টর, কোনো একটা ভেক্টর যদি আমি ত্রিমাত্রিক দিক বিন্যাসের, এখন আমরা আয়ত ভেক্টরের সংজ্ঞাটা সেটাই বলবো যে ত্রিমাত্রিক দিক বিন্যাস, ত্রিমাত্রিক দিক বিন্যাস এক্স, ওয়াই এবং জেড অক্ষের সাপেক্ষে কোন একটি ভেক্টরের যে অবস্থান ভেক্টর পাওয়া যায় তাকে আয়ত একক ভেক্টর বলি, তাকে আয়ত একক ভেক্টর বলে। এখন ধরো কোন একটা বিন্দু, এটা অবস্থান এই বিন্দুতে, মূলবিন্দু মূলবিন্দু ও স্থানাঙ্ক হলো 0,0,0, কারণ এখানে এক্স অক্ষ বরাবরেও মূলবিন্দুর কোনো দূরত্ব নেই তাই 0, ওয়াই অক্ষ বরাবরের কোনো দূরত্ব নেই তাই 0, জেড অক্ষ বরাবরও তার কোনো দূরত্ব নেই। আর আমি ধরে নিই আমি এমন একটা বিন্দুকে আইডেন্টিফাই করছি সেটা হলো 1, 2, 3, এই তিনটা বিন্দু। এই বিন্দুটা এক্স অক্ষ বরাবর 1 একক, ওয়াই অক্ষ বরাবর 2 একক এবং জেড অক্ষ বরাবর 3 একক দূরত্ব অতিক্রম করছে। এটা কিভাবে প্রকাশ করতে হয় তার আগে আমাদের একটা খুবই কনসেপচুয়াল জিনিস জানতে হবে, সেটা হলো এক্স অক্ষ বরাবর যখন আমরা আয়ত একক ভেক্টর অনুযায়ী অবস্থান ভেক্টর প্রকাশ করতেছি তখন এক্স অক্ষ বরাবর দূরত্বকে একটা একক ভেক্টরের সাপেক্ষে প্রকাশ করতে হয়। অর্থাৎ এক্স অক্ষ বরাবর যদি আমি এতটুকু দূরত্ব যাই সেটাও একটা একক ভেক্টরের সাপেক্ষে প্রকাশ করতে হয়। সেই একক ভেক্টরটা হলো সেটা হলো আই ক্যাপ। এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর তাকে প্রকাশ করা হয় আই, এটার উপর একটা ক্যাপ চিহ্ন দিয়ে। আমরা আগেই বলছিলাম যে এই চিহ্নটা থাকার মানে হলো একক ভেক্টর। আর এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর তাদেরকে এই আই ক্যাপ দিয়ে প্রকাশ করতে হবে। এক্স অক্ষ বরাবর যতই দূরত্ব অতিক্রম করে আই ক্যাপের মান ততই বাড়তে থাকবে। ঠিক সেরকম ভাবে ওয়াই অক্ষ বরাবরের দূরত্বটা হবে, একক ভেক্টরটা হবে জে ক্যাপ। ওয়াই অক্ষ বরাবরে কোন অবস্থানের যে পরিবর্তন সেটাকে প্রকাশ করব আমরা জে ক্যাপ নামে একটা একক ভেক্টর দিয়ে। এবং একইভাবে জেড অক্ষ বরাবরের জন্য আরো একটা একক ভেক্টর অবশ্যই আসবে, সেটা হবে কে ক্যাপ। আশা করি আমরা এই তিনটা একক ভেক্টর সম্পর্কে কিছুটা ধারণা নিতে পেরেছি। এখন আমরা এই ও থেকে এটার সি এই বিন্দুটাকে নামকরণ করলাম, এই ও থেকে সি এই ভেক্টরটা, এই আয়ত ভেক্টরটাকে আমরা প্রকাশ করব কিভাবে?
ও সি। আমরা বলছি যে এক্স অক্ষের দূরত্ব প্রকাশের জন্য আই ক্যাপ ইউজ করব, ওয়াই অক্ষের দূরত্বে অতিক্রান্ত দূরত্ব একক ভেক্টরের সাপেক্ষে প্রকাশ করতে হবে, সেটা হবে জে ক্যাপ, এবং জেড অক্ষ বরাবরে সেটাকে প্রকাশ করতে হবে কে ক্যাপ দিয়ে। তাহলে আমরা এখন এটা এক্স অক্ষ বরাবর দূরত্ব আইডেন্টিফাই করি। কোন একটা ভেক্টরের যে দূরত্ব সেটা আইডেন্টিফাই করতে হয় এভাবে যে তার শেষ বিন্দু এবং তার আদি বিন্দু, এই দুইটা বিন্দুর অবস্থানের বিয়োগফল। অর্থাৎ শেষ বিন্দুতে সে এক্স অক্ষ বরাবর এক একক দূরত্ব অতিক্রম করছিল, তবে আদি বিন্দুতে সে ছিল এক্স অক্ষতে কোনো দূরত্ব তার নাই, তাহলে সেটার বিয়োগফল হবে 1 - 0। আর এক্স অক্ষ বরাবরের দূরত্ব যেহেতু আমরা চিন্তা করেছি, তাই আমাদের তার পাশে লিখতে হবে আই ক্যাপ। একইভাবে ওয়াই অক্ষ বরাবরের দূরত্বের বিয়োগফল করতে হবে শেষ বিন্দু মাইনাস আদি বিন্দু, তাহলে 2 - 0। আর ওয়াই অক্ষ বরাবর দূরত্বের জন্য একক ভেক্টর হলো জে ক্যাপ। একইভাবে জেড অক্ষ বরাবরের জন্য দূরত্বের অবস্থান ভেক্টর প্রকাশের জন্য একক ভেক্টর কে ক্যাপ। তাহলে আমরা ওসি ভেক্টরের মান কি পাইলাম? ওসি ভেক্টরের মান ও দিক সহ আমরা পাইতেছি আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ এবং 3 কে ক্যাপ। আশা করি আমরা ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং আয়ত একক ভেক্টর খুবই স্পষ্টভাবে বুঝতে পেরেছি। এবার আমাদের আলোচনার বিষয় হলো সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টরটা খুব বেশি একটা কঠিন না, অর্থাৎ দুইটা সমজাতীয় ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাদেরকে বলা হয় সদৃশ ভেক্টর। অর্থাৎ এটা যদি ধরো এ ভেক্টরের ডিরেকশন হয় আর বি ভেক্টরের ডিরেকশনটাও ঠিক তার সেম দিকে হয়, তাহলে এ আর বি এই দুইটা ভেক্টর হলো পরস্পর সদৃশ ভেক্টর, কারণ তারা দুইটা সমজাতীয় ভেক্টর এবং তারা একই দিকে ক্রিয়া করতেছে। তাহলে সদৃশ ভেক্টর আমরা জানলাম যে এমন দুইটা সমজাতীয় ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাদেরকে সদৃশ ভেক্টর বলে। তাহলে পাশাপাশি আমরা একই সাথে জেনে নিই বৈসদৃশ ভেক্টর কাকে বলে। বৈসদৃশ ভেক্টর, বৈসদৃশ ভেক্টর তাহলে তার বিপরীতটা হবে, অর্থাৎ যে সমস্ত সমজাতীয় ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করে, যে সমস্ত সমজাতীয় ভেক্টর পরস্পর বিপরীত দিকে, এটা যদি এ ভেক্টরের ডিরেকশন হয় এটা হলো বি ভেক্টরের ডিরেকশন, তাহলে এ আর বি পরস্পর বৈসদৃশ ভেক্টর হবে, কেননা তারা দুইটা সমজাতীয় ভেক্টর এবং বিপরীত দিকে ক্রিয়াশীল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আগে এই জিনিসটা দিয়ে দিই, এটা থেকে হিউজ পরিমাণ এমসিকিউ প্রত্যেকটা এক্সামে আসে, ইভেন মেডিকেল বুয়েট প্রত্যেকটা পরীক্ষায় এই ভেক্টর থেকে প্রশ্ন আসবে। সেটা হলো নাল ভেক্টর। নাল ভেক্টর জিনিসটা কিছুটা কমপ্লেক্স। সেটা হলো এটা এমন একটা ভেক্টর যার মান শূন্য এবং দিক সম্পর্কে সুনির্দিষ্টভাবে কেউ ধারণা করতে পারে না। অর্থাৎ যেই ভেক্টরের মান শূন্য হয় তাকেই বলা হয় নাল ভেক্টর। এখন তুমি বলতে পারো যে আমি এটাকে ভেক্টর বলতেছি, তাহলে আমি দিক কেন বলতেছি না? মূলত এই ভেক্টরটার ক্ষেত্রে একটা সমস্যা হলো এটা হলো দুই বা ততোধিক ভেক্টরের লব্ধি। অর্থাৎ একটা ভেক্টরে ক্রিয়া করতেছে এ ভেক্টর এদিকে ক্রিয়া করতেছে, ঠিক সেম এই বিন্দুতে আমি এ ভেক্টর যদি বিপরীত দিয়ে ক্রিয়াশীল করি, অর্থাৎ একটা ভেক্টর সমান মান নিয়ে বিপরীত দিকে ক্রিয়াশীল হলে, এ ভেক্টরের সমান মান নিয়ে বিপরীত দিকে ক্রিয়াশীল হলে তাদের লব্ধিটা কি হবে? দেখো, এ ভেক্টর থেকে এ ভেক্টরই চলে যাচ্ছে, কারণ হলো দুইটা বিপরীতমুখী বল কাজ করতেছে, ঠিক 180 ডিগ্রি বিপরীতমুখী। তাহলে এদের লব্ধিটায় আর কিছুই থাকে না, শূন্য। এই দুই বা ততোধিক ভেক্টরের লব্ধি যখন শূন্য আসে তখন সেইটাও একটা ভেক্টরই আসে। অর্থাৎ দুই বা ততোধিক ভেক্টরের লব্ধি যেটা হবে সেটা অবশ্যই কোনো একটা ভেক্টর হবে। তবে যখন এটা শূন্য এসে পড়তেছে তখন এটা দিক সম্পর্কে আমরা সঠিক না জানলেও মান সম্পর্কে খুব ভালোভাবে জানতেছি যে বিপরীত দিয়ে ক্রিয়াশীল দুইটা ভেক্টরের লব্ধি 0 হবে যদি তারা মানের দিক থেকে সমান হয়ে থাকে। তাহলে তার মান শূন্য, তবে দিক সম্পর্কে আমরা সঠিক জানি না, বা দিক অনেকখানে বলা হয় দিক নেই। তবে বাস্তবিক কথা হলো এটা দিক আছে, যেহেতু এটা ভেক্টর, তবে দিক সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায় না। তাহলে যার মান শূন্য, মান শূন্য, আর বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় দিক নেই, সেই ভেক্টরটা হলো আমার নাল ভেক্টর। আমাদের আলোচনার বিষয় হলো সমতলীয় ভেক্টর। অর্থাৎ একই সমতলে ক্রিয়াশীল ভেক্টর গুলাকে আমরা সমতলীয় ভেক্টর বলি। যেমন আমি এখানের এই সমতলের উপরে 3টা ভেক্টর রাখছি, তো
তবে এগুলো কি একই সমতলীয় কি একই সমতলীয় না, সেজন্য একটা শর্ত আছে, সেটা আমি এখন লিখে দিই, পরবর্তীতে সেটা নিয়ে আলোচনা করব। ধরো এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর এবং সি একটা ভেক্টর, তাদের সমতলীয় হওয়ার জন্য শর্ত হলো এই এ ক্রস বি, অর্থাৎ এ আর বি এর ক্রস গুণের সাথে সি এর ডট গুণের ফলাফলটা যদি 0 হয় তাহলেই তাদেরকে সমতলীয় ভেক্টর বলে। আপাতত আমরা শর্তের জন্য এটা জেনে নিই, ক্রস গুণ আর ডট গুণ আমরা পরবর্তীতে খুব ভালো করে জানবো। তবে শর্তটা কি, তিনটা ভেক্টর একই সমতলে ক্রিয়াশীল হওয়ার জন্য শর্ত হলো যে কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণ এবং অপর ভেক্টরের ডট গুণের গুণফলের মানটা যদি 0 হয় তাহলে তাকে বলা হয়, সেই তিনটা ভেক্টরকে বলা হয় তারা এক সমতলীয় ভেক্টর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব সংজ্ঞার সবচেয়ে শেষ টপিক, বিপ্রতীপ ভেক্টর। সাধারণ, খুবই সাধারণ বিপ্রতীপ ভেক্টর, অর্থাৎ ধরো এ ভেক্টরের মান হলো 7i ক্যাপ, ধরে নিলাম আমি এই ভেক্টরের মান 7i ক্যাপ, তাহলে এর বিপ্রতীপ ভেক্টর, এর বিপ্রতীপ ভেক্টরটা হবে দিক সেম থাকবে, জাস্ট মানটা উল্টে যাবে। বিপ্রতীপ ভেক্টর হবে 1/7i ক্যাপ, অর্থাৎ দিক সেম থাকবে, জাস্ট মানটা পুরোপুরি 1 হয়ে যাবে। অর্থাৎ একটা ভেক্টর ni ক্যাপ যদি হয় তার বিপ্রতীপ ভেক্টর হবে 1/ni ক্যাপ, বা প্লাস জে ক্যাপ থাকলে ধরে নিয়ে mj ক্যাপ, তাহলে এখানের তার বিপ্রতীপ ভেক্টরটা 1/mj ক্যাপ হবে। প্রত্যেকটার মানগুলো উল্টে যাবে, জাস্ট বিপ্রতীপ ভেক্টরে জাস্ট মানগুলো উল্টে যাবে, দিক সেম থাকবে। এই হলো আমাদের বিপ্রতীপ। সংজ্ঞায় যাব না, এবার আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র পড়বো, যেটা আমরা একটু আগেও জানি, আবার অনেকে নাও জানতে পারি। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা হলো, একটা যদি ত্রিভুজ বরাবর দুইটা ভেক্টর ক্রিয়া করে, ত্রিভুজের দুইটা বাহু বরাবর দুইটা ভেক্টর ধর, এটা যদি এ ভেক্টর হয় তাহলে একই দিক বরাবর, অর্থাৎ এই বরাবর থেকে এই বরাবর যাওয়া যায়, তাহলে বি ভেক্টরের দিকটা হবে এদিকে। এই দুইটা ভেক্টর যদি একই দিক বরাবর ক্রিয়াশীল হয় তাহলে তাদের যে তৃতীয় বাহুটা আছে, তৃতীয় বাহুটা তাদের লব্ধি নির্দেশ করবে এবং তৃতীয় বাহুটার ডিরেকশন হবে তাদের যে দিকে তারা আসতেছে তার বিপরীত ডিরেকশনে, অর্থাৎ এ প্লাস বি, এই দুইটা ভেক্টরের যোগফল ইজিক্যাল টু হলো সি ভেক্টর, আর সি ভেক্টরের ডিরেকশন হবে এ আর বি যে দিকে যাচ্ছে তার বিপরীত ডিরেকশন। দেখো আমি এ আর বি এভাবে যাচ্ছে, যাওয়ার কথা ছিল এদিকে, তবে সি ভেক্টরের ডিরেকশন হবে এদিকে। এটাই গেল আমার ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। এটা আমরা 9, 10 থেকে জানি, তবে আমাদের সবচেয়ে বেশি লাগবে যেটা, আমরা সামান্তরিক সূত্রের দিকে আজকে আলোচনা এখন করব, যেন আমরা এই ভেক্টরের পড়াশোনাগুলো খুব ভালোভাবে জানতে পারি। আর সামান্তরিক সূত্র ইন্টারের জন্য 3 স্টার মার্কার একটা সূত্র, সেই সামান্তরিক সূত্রটা খুব ভালো করে আমাদের শিখতে হবে। তো এজন্য আমরা প্রথমে এটা সংজ্ঞা একটু জানবো, অতঃপর আমরা আলোচনা শুরু করি। সামান্তরিক সূত্র, এদিকে পি, এদিকে কি, পি এবং কিউ দুইটি ভেক্টর যদি হয়, একই বিন্দুতে ক্রিয়াশীল হয়, তাহলে তাদের লব্ধিটা হবে, তাদের এই দুইটা বাহুকে যদি সন্নিহিত বাহু ধরে আমি একটা সামান্তরিক অঙ্কন করি, তাহলে সেই সামান্তরিকের ছেদবিন্দুগামী যে কর্ণটা হবে, ছেদবিন্দুগামী কর্ণ যদি আর হয় তাহলে এই আর হবে হলো তাদের লব্ধি, অর্থাৎ পি আর কিউ এর লব্ধি। এখন এই লব্ধিটা যে সূত্র দিয়ে প্রকাশ করে সেই সূত্রটাকে বলা হয় সামান্তরিক সূত্র। আর সামান্তরিক সূত্র প্রমাণের জন্য স্বার্থে আমরা এই সামান্তরিককে, এই বিন্দুটাকে একটু নিচের দিকে বর্ধিত করছি আর এটাকে একটু সামনের দিকে বর্ধিত করছি, আর এখানে আমরা নামকরণ করে দিতেছি এ ও, এ বি সি ডি। এই নামকরণের সাপেক্ষে আমরা একটা জিনিস খেয়াল করো, যে কোনো একটা ভেক্টরের মান আর দিক যদি সমান হয়, ভেক্টরের মান
আর দিক যদি সমান হয় তাহলে আমরা দুইটা ভেক্টরকে একই ভেক্টর বলতে পারি। অর্থাৎ এখানে ওডি বরাবরের যে ভেক্টরটা আসতেছে সেই ভেক্টরের যে ডিস্টেন্সটা আছে আমি এবি বরাবর সেই দূরত্বটা আছে, কারণ আমি জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, তাই এটাও হবে পি। আবার এটা কিউ ভেক্টর হওয়ার কারণে এটার ডিরেকশন এদিকে, এটার ডিরেকশন এদিকে, তাহলে এই বিডিটাকেও আমরা কিউ দিয়ে রিপ্লেসমেন্ট করতে পারি, কিউ ভেক্টর দিয়ে। আচ্ছা, এখন আমি এই কোণটাকে যদি আলফা ধরি, এই কোণ হবে আলফা, কারণ অনুরূপ কোণ। এখন আমরা এই ত্রিভুজের সাপেক্ষে বিসি আর সিডি এই দুইটার মান বের করব কজ আলফা এবং সাইন আলফা দিয়ে, এই ত্রিভুজটার সাপেক্ষে। তো এই ত্রিভুজের সাপেক্ষে যদি কজ আলফা নিই তাহলে কি হবে, ভূমি বাই অতিভুজ। তো ভূমি হলো সিডি আর অতিভুজ হলো বিডি। অতএব সিডি কি আসে, সিডি ইজ ইকুয়াল টু বিডি কজ আলফা, আর বিডি এর মানটা হলো আমার কিউ, কারণ এটা আর এটা একই ভেক্টর, মান আর দিক সেম, তাহলে কিউ কজ আলফা। তাহলে আমরা সিডি সমান পাইলাম কিউ কজ আলফা। তাহলে এবার সাইনের অনুপাত নিই, সাইন আলফা ইজ ইকুয়াল টু কি হবে, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হলো আমার বিসি, অতিভুজ হলো আমার বিডি, বিসি বাই বিডি। অতএব এটা থেকে আমি পাইতেছি বিসি এর মান হলো বিডি সাইন আলফা, অর্থাৎ কিউ সাইন আলফা। এতটুকু যদি আমার জানা হয়, এবার আমি সূত্রের প্রমাণের দিকে আস্তে আস্তে আগাবো। এতটুকু আমি মুছে দিচ্ছি। তাহলে আমরা কি কি পাইলাম, বিসি সমান হলো কিউ সাইন আলফা, ভেক্টর চিহ্ন অবশ্যই দিতে হবে, আর সিডি সমান হলো কিউ কজ আলফা। এরপরে আমার কাজটা হলো, এখন আমি লব্ধিটা কি আসে, লব্ধি। এখন লব্ধি তোমরা দেখতেছো, এই যে এই ত্রিভুজটার এখানে একটা সমকোণ উৎপন্ন হয়েছে, সমকোণ যদি হয় তাহলে এটা কি অতিভুজ, আর এটা হলো ভূমি, এটা লম্ব। তাহলে লম্ব আর ভূমি যদি আমি পেয়ে যাই, তাহলে আমি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে দিলে আমি ইজিলি ও বি এর মানটা পেয়ে যাব। ও বি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমার হবে হলো ও সি স্কোয়ার প্লাস হলো আমার বিসি স্কোয়ার। তাহলে ও বি স্কোয়ার এটাকে আমি আর দিয়ে রিপ্লেস করে দিলাম, আর স্কোয়ার এটাকে আমি আর নামকরণ করছিলাম। আর এখানের আমি দেখতেছি ও সি হলো ওডি আর ডিসি এর যোগফল। এ ও থেকে সি পর্যন্ত দূরত্ব হলো ওডি এবং ডিসি এর দূরত্ব যোগফল। তাহলে আমি ও সি এর জায়গায় ওডি প্লাস ডিসি ইউজ করলাম, এর উপর হোল স্কোয়ার প্লাস হলো বিসি স্কোয়ার। এখন আর স্কোয়ারকে রাখলাম, এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ইউজ করি, ওডি স্কোয়ার প্লাস টু ওডি ইন্টু ডিসি প্লাস হলো ডিসি স্কোয়ার প্লাস হলো আমার এই রয়ে যাওয়া বিসি স্কোয়ারটা। এটা যদি আমি যোগ করি তাহলে আমি পাইতেছি ওডি, ওডি বরাবর আবার কোন ভেক্টর, পি ভেক্টর, তাহলে পি স্কোয়ার ইউজ করলাম প্লাস টু ইন্টু ওডি অর্থাৎ পি ভেক্টর, আর ডিসি একটু আগে আমি সিডি বা ডিসি যেটা বের করছি, এটা ডিসি লেখা ভালো হবে, ডিসি এটা হবে হলো কিউ কজ আলফা। তাহলে আমি ডিসি এর পরিবর্তে লিখতেছি কিউ কজ আলফা, আর ডিসি স্কোয়ার আর প্লাস বিসি স্কোয়ার। খেয়াল করো, ডিসি স্কোয়ার আর বিসি স্কোয়ার এটাও কি একটা সমকোণী ত্রিভুজ হয়নি, এটাও তো অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ডিসি স্কোয়ার প্লাস যদি আমি বিসি স্কোয়ার করি তাহলে আমি অতিভুজ বিডি স্কোয়ার পেয়ে যাব। তাহলে এই দুইটার যোগফল হবে আমার বিডি স্কোয়ার। তাহলে আমি এই বিডি স্কোয়ারকে কি দিয়ে লিখতে পারি, একটু চেষ্টা করি, পি স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা প্লাস হলো আমার বিডি এর পরিবর্তে আমি লিখবো এখন কিউ স্কোয়ার, কিউ স্কোয়ার। তাহলে আমার সূত্র স্ট্যান্ড হয়ে গেল। অতএব আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আমরা বিডি স্কোয়ারের পরিবর্তে কিউ স্কোয়ার ইউজ করছি এবং আমরা সূত্র পেয়ে গেছি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। অর্থাৎ কোনো একটা বিন্দুতে দুইটা ক্রিয়াশীল ভেক্টর পি এবং কিউ হলে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি আলফা হয় তাহলে তাদের লব্ধির বর্গ হবে
তাদের প্রত্যেকটি ভেক্টরের বর্গের যোগফল প্লাস হলো তাদের ভেক্টরের গুণফলের সাথে 2 cos আলফার গুণ। এটাই হইল আমার কোনো একটা বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টরের লব্ধি নির্ণয়ের সূত্র। আর এই সূত্রটা আমার সব অঙ্কের ক্ষেত্রে, এই চ্যাপ্টারের প্রায় অধিকাংশ অঙ্কের ক্ষেত্রে এই সূত্র ব্যবহার করে আমার লব্ধি নির্ণয় করতে হবে। আশা করি তোমরা সামান্তরিক সূত্র কিভাবে এসেছে সেটার প্রমাণ এবং বিষয়বস্তু খুব ভালো করে বুঝতে পেরেছো।